আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাছাই কার্যক্রম শেষে এ ঘোষণা দেয় ইসি। এছাড়াও স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিন জুয়ের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। এদিকে বুধবার জামায়াত জোট মনোনীত ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নীতি আইন নিয়ে বোঝার ক্ষমতা আমার আছে, এ সব কিছু আমার হচ্ছে সবচেয়ে বড় শক্তির জায়গা। এবং কারণ আমি রাজনীতিকে একমাত্রিকভাবে দেখি না, আমি রাজনীতিকে বহুমাত্রিকভাবে দেখেছি। বাছাইয়ের বিরুদ্ধে যদি কারো কোনো অ্যাপিল করার সুযোগ মানে করতে চান, তাহলে সেটা পরবর্তী কার্যদিবসে, আইনে বলা আছে পরবর্তী কার্যদিবসে করতে হয়। এরপর অ্যাপিল নিষ্পত্তি, তারপরে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হলো 29 এপ্রিল। কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার করতে চান, তার পরবর্তী ডেটই হচ্ছে প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণের জন্য আমাদের নির্ধারিত সময়। ইতিমধ্যে সম্মানিত রিটার্নিং অফিসার যেটা ঘোষণা করেছে সেটা হচ্ছে 12 মে 2026 সাল। এ বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, সংরক্ষিত নারী আসনে এ পর্যন্ত কতজনের মনোনয়ন বৈধতা পেয়েছেন, সব মিলিয়ে কি তথ্য আছে জানাবেন? সিনথিয়া, গতকাল থেকে আজ পর্যন্ত সংরক্ষিত নারী আসনের যে 50 প্রার্থী তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেছে নির্বাচন কমিশন। আপনি জানতে চেয়েছেন কতজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, আপনাকে একটু জানিয়ে রাখি একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে, বাকি সবার কিন্তু মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যে মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে সেটি গতকাল, আপনি নিশ্চয় জানেন, গতকাল দুপুর 2টায় জামায়াত জোটের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন এবং সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তার মনোনয়নপত্রটি স্থগিত করে রাখে কমিশন। এবং কারণ হিসেবে যেটি বলেছে, আরপিও অর্থাৎ নির্বাচনী যে বিধিমালা রয়েছে সেই বিধিমালা অনুযায়ী এমপি হতে হলে বা সংসদ সদস্য হতে হলে 3 বছর আগে আসলে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হয়। এবং মনিরা শারমিনের ব্যাপারে যে আপত্তিটি এসেছে সেটি হচ্ছে তিনি বিগত সময় সরকারি চাকরি করতেন এবং সেটি 3 বছর এখনো হয়নি, সেই চাকরি তিনি ছেড়েছেন। এই কারণে আসলে তার মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি আজ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বিএনপি জোটের যে 36 প্রার্থী তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন এবং যাচাই বাছাই করে 36 প্রার্থীরই প্রার্থিতা বৈধ ঘোষণা করে কমিশন। এবং কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কার্যদিবস, অর্থাৎ যেহেতু আগামীকাল শুক্রবার এবং তারপর দিন শনিবার অর্থাৎ রবিবার 26 এপ্রিল, কিন্তু রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে যদি কেউ আপিল করতে চায় সেই আপিলটি তারা রোববারে করতে পারবেন। এবং 27 এবং 28 এপ্রিল এই আপিলের নিষ্পত্তির জন্য দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবং 29 এপ্রিল কিন্তু এই যদি কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে চায় সেটি 29 এপ্রিলের মধ্যে করতে হবে এবং 29 এপ্রিল সেই দিন নির্ধারণ করা হয়েছে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আগামী 30 এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী 12ই মে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যান্য যে জোটের প্রার্থীরা রয়েছে কেউই আসলে অতিরিক্ত কোনো প্রার্থী। রফিক, আপনাকে ধন্যবাদ। জ্বালানি নিয়ে চলমান সংকটের মাঝেই বাড়তি দামে কিনতে হচ্ছে তেল। রাজধানীর বেশিরভাগ পাম্পে আজও সকাল থেকে তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন। একদিকে বাড়তি দাম, অন্যদিকে দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ আরও বেড়েছে গাড়ির মালিক ও চালকদের। এদিকে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পরেও কমছে না দীর্ঘ লাইন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে সোনার বাংলা পেট্রোল পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন কমেছে কিনা, গ্রাহকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন।
সিনথিয়া, সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাম্পে গিয়েছি এবং আমরা যেমনটি দেখেছি শুধুমাত্র ট্রাস্ট যে পাম্পটি রয়েছে সেখানে কিছুটা লাইন কম দেখেছি। এছাড়া কিন্তু আমরা আরও বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি। বর্তমানে আমি রয়েছি সোনার বাংলা যে পেট্রোল পাম্পটি রয়েছে আসাদ গেটে। সেই পাম্পে আমরা যেমনটি দেখেছি সকাল ভোর 5টা থেকে কিন্তু তেল দেওয়া বন্ধ ছিল এবং অল্প কিছুক্ষণ আগে তথা সকাল 11টা থেকে কিন্তু এখানে তেল দেওয়া শুরু হয়েছে এবং আমরা দেখেছি দীর্ঘ মোটরসাইকেল এবং প্রাইভেট কারের লাইন আমরা দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু তাদের যে গাড়ি সেটি কিন্তু তেল সরবরাহের গাড়ি কিন্তু আসছে এবং আমরা দীর্ঘ গাড়ির লাইন দেখছি এবং এই যে গ্রীষ্মের যে গরম, এই তীব্র তাপদাহে কিন্তু দাঁড়িয়ে নাকাল অবস্থা হচ্ছে কিন্তু তেল নিতে আসা যে গাড়ির মালিক এবং ড্রাইভাররা রয়েছেন তারা, এবং তারা যেমনটি অভিযোগ করছে যে সরকারের পক্ষ থেকে তেল সরবরাহ বাড়ানো হলেও এটি কেন একটি অদৃশ্য একটি কারণে কিন্তু এই তেলের দাম কমছে না এবং তেলের যে সরবরাহ সেটি তারা কিন্তু লাইন যে কমার কথা সেটি কিন্তু কমছে বলে তারা কিন্তু অভিযোগ করছেন এবং তারা যেমনটি বলছেন যে এই তেলের যে লাইন সেটি না কমার জন্য তাদের কিন্তু ভোগান্তি বাড়ছে, কিন্তু মিডল থেকে যেই তেলের দাম সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এটি থেকে কিন্তু সরকারি উপকৃত হচ্ছে, জনগণ কোনো এর ফল পাচ্ছে না বলে তারা অভিযোগ করছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু লাইনে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কয়েকজন অজ্ঞান হয়ে গেছে তীব্র তাপদাহের কারণে এবং তাকে কিন্তু আশপাশের যারা সহযোগী ছিল তারা কিন্তু পানি দিয়ে সহযোগিতা করেছে। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু তীব্র যে লাইন সেটি কিন্তু একটি ভয়াবহ অবস্থা ধারণ করেছে এবং এটি কবে নাগাদ স্বাভাবিক হবে এটি কিন্তু বলা যাচ্ছে না। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। নিয়ন্ত্রণে আসছে না হামের সংক্রমণ ও মৃত্যু। বুধবারও নতুন করে 5 শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। বরগুনায় 1 জানুয়ারি থেকে 300 জন হামের রোগী শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 33 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে 86 শিশু। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 35 শিশু। দেশের সব পাটকল দ্রুত সচল করা হবে জানিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিসেম্বরের মধ্যে আরও 6টি পাটকল বেসরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সচিবালয়ে সারা দেশে বন্ধ পাট মিল ইজারা সংক্রান্ত বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে বৈঠক শেষে কথা বলেন মন্ত্রী। যে পাটকলগুলো ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে সেগুলো বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিনিয়োগ পেয়েছে। সচল হওয়া মিলে বৈদেশিক মুদ্রার পাশাপাশি হাজার হাজার কর্মসংস্থান হবে বলেও জানান পাটমন্ত্রী। আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারবো এবং প্রতিটিতেই আমাদের প্রত্যাশা শুধু না, প্রজেকশন যেটার উপরে আমরা দিচ্ছি প্রত্যেকটাতেই হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ আসবে। 200 কোটি থেকে 500 কোটি টাকা পর্যন্ত মিল ভেদে আমাদের কাছে বিনিয়োগের এস্টিমেট করা আছে, প্রজেকশন আছে। ইরানের পর এবার যুক্তরাষ্ট্র জাহাজ আটকের দাবি করেছে। এশীয় জলসীমা ইরানের পতাকাবাহী অন্তত 3টি ট্যাঙ্কার আটক করার দাবি যুক্তরাষ্ট্রের। এর ফলে ইরানের বিরুদ্ধে আরোপ করা নৌ অবরোধে মোট 31টি জাহাজের দিক বদল করতে বা বন্দরে ফিরতে নির্দেশ দেওয়া হলো। হরমুজে চলমান উত্তেজনায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 4% বেশি বেড়ে ব্যারেল প্রতি $96.73 পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডও 3.62% বেড়ে $105 ছাড়িয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যে লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির আল আকবর পত্রিকার প্রতিনিধি আমাল খলিল নামের এক সাংবাদিক নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের আত্তিরি গ্রামে একটি গাড়িতে থাকা 2 জন সহ মোট 5 জন নিহত হন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 16 জেলার 152টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7টা থেকে কড়া নিরাপত্তায় 44,367টি বুথে এই প্রক্রিয়া চলছে। 3,60,00,000-এরও বেশি ভোটার আজ 1,478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন, যার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি বুথেই চলছে ওয়েবকাস্টিং।
অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন রয়েছে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিছু এলাকায় ইভিএম জটিলতা থাকলেও ভোট প্রক্রিয়া বর্তমানে শান্তিপূর্ণ রয়েছে। আগামী 29 মে দ্বিতীয় ধাপের ভোট শেষে 4 মে ফলাফল ঘোষণা করা হবে। দর্শক, বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, ভোট গ্রহণের সবশেষ তথ্য কি রয়েছে জানাবেন? থেকে প্রথম দফার নির্বাচন রাজ্যের 16টি জেলায় শুরু হলেও 152টি আসনে, কিন্তু পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন দপ্তর থেকে সকাল 9টার সময় জানানো হয়েছে 19% বেশি গড়ে কিন্তু ইতিমধ্যেই ভোট পড়ে গেছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহলে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে কাঁথি, নন্দীগ্রাম এইসব অঞ্চলে কিন্তু ভোটের অংশগ্রহণে কিন্তু উৎসাহ ছিল অত্যন্ত উদ্দীপনার সাথে। সকাল থেকেই প্রায় 6:30টার মক্কল থেকেই শুরু, কিন্তু সেই সময় থেকে কিন্তু সাধারণ মানুষ ভোটের লাইনে ছিলেন। মুর্শিদাবাদের চিত্রটাও এক। শুরুতেই বেশ কিছু জায়গায় বচসা অভিযোগ কিন্তু উঠে এসেছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কিন্তু যেসব জায়গায় ইভিএম এর একটা সমস্যা দেখা দিয়েছিল সেখানে কিন্তু নির্বাচন কমিশন খুব সদর্থক ভাবে ভূমিকা নিয়ে সেখানে নির্বাচন কাজ শুরু করেছে। সকাল 10:30টার পর থেকে, অর্থাৎ সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে নির্বাচন কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত 22% মতন কিন্তু গড়ে ভোট পড়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন কিন্তু যেসব জায়গায় বিঘ্ন হচ্ছে সেই জায়গায় নির্বাচন কমিশনকে হস্তক্ষেপের দাবি জানিয়েছে। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু ভোটদানে সহমত প্রকাশ করেছেন এবং হুমায়ুন কবির, অত্যন্ত বিতর্কিত প্রার্থী আমজনতা উন্নয়ন পার্টি যিনি গঠন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে, তিনি বলেছেন আমাদের বোম ছুড়লে আমরা কি রসগোল্লা ছুড়বো। সার্বিকভাবে কিন্তু নির্বাচন এখনো পর্যন্ত অবাধ ও শান্তিপূর্ণভাবেই চলছে। নির্বাচন কমিশন কিন্তু একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা যেমন বলয় রেখেছে এবং ওয়েবকাস্টিং এর মাধ্যমে কিন্তু সবকিছু খতিয়ে দেখছে এখনো পর্যন্ত। এটাই আমার কাছে সর্বশেষ আপডেট। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের সাগরিকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আতিকুল ইসলাম শাকিল। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। শাকিল, সিরিজ নির্ধারণী ম্যাচকে ঘিরে সাগরিকায় দর্শক উন্মাদনা কেমন দেখছেন? তারা কিন্তু আশা করছে যে আজকের ম্যাচটি বাংলাদেশ জিতবে, কিন্তু যেভাবে আসলে শুরু করেছে তাতে কিন্তু সেভাবে দেখতে পাইনি আসলে দর্শক ভারসাম্যতই আসলে আজকের ম্যাচেও কিন্তু দর্শক ছাড়া দেখা যাচ্ছে। এবং বাংলাদেশ যেভাবে খেলাটা শুরু করেছে, 3 উইকেট অলরেডি চলে গিয়েছে এবং এখন যে দুটি খেলছে এরা যদি লম্বা সময় ধরে ব্যাটিং করতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশের আজকে আসলে জয়টা কঠিন হয়ে যাবে। শেষ দিকে বাংলাদেশের কিন্তু আসলে ভালো রান করার মতো, যেমন ধরেন আজকে ঋষাদ কিন্তু নেই, বাংলাদেশের যে সেই দিকে 4 জন বোলার আছে, তো এই জুটিতে যদি আরো লম্বা টাইম ভালো টাইম যদি ব্যাটিং করতে না পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বড় রান পাওয়া কঠিন হবে এবং 250+ রান যদি না হয় তাহলে কিন্তু এই পিচে জেতা বাংলাদেশের জন্য কঠিন হবে এবং সেই সাথে কঠিন হয়ে যাবে বাংলাদেশের আসলে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে যে আসলে আজকে জয় পেলে বাংলাদেশ 8 নম্বরে চলে আসতে পারতো, যেই বিষয়টি আসলে আজকে হারলে কিন্তু সেটি সম্ভব হবে না এবং বাংলাদেশের কিন্তু বিশ্বকাপে চান্স পাওয়া কঠিন হয়ে যাবে এবং পরবর্তী সিরিজগুলোতে কিন্তু সব ম্যাচই জেতার একটা ডু অর ডাই ম্যাচ হয়ে যাবে এবং বাংলাদেশ আজকে যদি নিউজিল্যান্ডের সাথে জেতার সম্ভাবনা তৈরি করতে হবে সেক্ষেত্রে 250+ স্কোর করতে হবে এবং এই জুটিকে আরো দীর্ঘ সময় ব্যাট করতে হবে, যেটি আসলে খুব যেভাবে ব্যাট করছে এটা আসলে সেই ক্ষেত্রে আবার রান রেটের বিষয়টা খেয়াল রাখতে হবে যে রান রেট যদি ভালো এক্সেলারেট করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু রান যদি 200-র কাছাকাছি হয়, 200-র উপরে যদি না হয়, 250 যদি না ক্রস। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।